আজকে আমরা নিউটনের সূত্রাবলী ওই চ্যাপ্টারের বেশ কতকগুলো সমস্যা নিয়ে আলোচনা করব। সূত্র সেই একটাই, নিউটনের মূলত দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র কোনো কোনো জায়গায় কাজে লাগবে, যে পি ইকুয়াল টু এম এফ, তাই না? যেখানে পিটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুর ত্বরণ। বেশ, প্রথম প্রবলেমে চলে যায়। আজকে যে প্রথম প্রবলেমটা আলোচনা করব, প্রবলেমটা এরকম যে বলছে তোমাকে যে একটা সূত্র বা দড়ি ঝুলছে, বলছে এই দড়িটা ম্যাক্সিমাম ক্যাপিটাল এম ভর বহন করতে পারে। ইট ক্যান ক্যারি ম্যাক্সিমাম মাস ক্যাপিটাল এম। তার মানে ক্যাপিটাল এম এর থেকে বেশি ভর যদি আমি এই সুতোর নিচে ঝুলিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সুতোটা বা দড়িটা যা বলবে সেটা ছিঁড়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম ওয়েট দ্যাট দ্য স্ট্রিং ক্যান উইথড্র হয়ে যাচ্ছে এমজি। আমি বলতে পারি বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে, এমজি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল একটা সুতোর টান কাজ করবে, সেটা ক্যাপিটাল টি। এবং প্রথম ক্ষেত্রে আমি লিখে দিতে পারি, ইন দ্য ফার্স্ট কেস we can write that the tension in the wire T equal to mg। ঠিক আছে? বেশ, কোয়েশ্চেন কি দিয়েছে, বলছে এই টানের সাহায্যে, মানে তো ম্যাক্সিমাম ক্যাপিটাল টি বল দিতে পারবে, বলছে কত ভরের একটা বস্তু, মানে মাসটা জানতে চেয়েছে। সাপোজ এটা এম ভরের একটা বস্তু, সেটাকে এই টানের সাহায্যে, মানে যে টানটা সুতোটা ম্যাক্সিমাম নিতে পারে, সেই টানের সাহায্যে সাপোজ এই উচ্চতায় তুলে দিলাম টি সময়ে, তোমাকে নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য পার্টিকেল। প্রশ্ন বোঝা গেছে? বলছে একটা দড়ি বা একটা সুতো সর্বাধিক ক্যাপিটাল এম ভরকে বহন করতে পারে। ইট ক্যান ক্যারি আপ টু আ ম্যাক্সিমাম মাস ক্যাপিটাল এম, তার মানে টি ইকুয়াল টু এমজি। এবার বলছে ওই সুতোর সাহায্যে সর্বোচ্চ কত ভরের বস্তুকে টি সময়ে এই উচ্চতায় তোলা যাবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে এই উচ্চতায় তোলা যাবে মানে কি, এম ভরের বস্তুটা আছে সেটাকে ধরে টানতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি বস্তুর গতির জন্য ইউটা জিরো। তাহলে ইউটা যদি জিরো হয় তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে এ বস্তুটির ত্বরণ। আচ্ছা, এখানে তোমার ইউটা জিরো, তাহলে ফার্স্ট এটাটা জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 2h বাই টি স্কোয়ার, মানে বস্তুটাকে কত ত্বরণে তুমি উপর দিকে তুলবে সে সম্পর্কে আমি একটা ধারণা পেয়ে গেলাম। হয়ে গেছে? এবার বস্তুর মোশনটাকে আলাদাভাবে ভাবা যাবে। কিরকম? দেখো, এই ছবিটা তোমার না দেখালেও চলবে, এই ছবিটা তুমি দেখাবে। আচ্ছা, যে ছবিটা তুমি অবশ্যই দেখাবে সেটা হচ্ছে বস্তুর উপর ক্যাপিটাল টি বল প্রয়োগ করা হয়েছে, এবং ক্যাপিটাল টি বলের প্রভাবে বস্তুটা এ ত্বরণে উপরে উঠবে, এই জিনিসটা তোমার বলে দেওয়া আছে। আচ্ছা, যেটা বলে দেওয়া নেই কিন্তু তুমি ধরে নিতে পারো যে বস্তুর ভর এম হলে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে এবার এই ছবিটা চেনা চেনা মনে হচ্ছে। বস্তুটার উপর দুটো বল কাজ করছে, একটা ওজন নিচের দিকে, আর একটা হচ্ছে ওই যে সুতোর টান, যে টানের সাহায্যে বস্তুটাকে তুমি উপরে তুলছো, সেটা হচ্ছে টি। এবং এই দুটো বলের প্রভাবে বস্তুটা এ ত্বরণে উপরে উঠছে, সেটা করসপন্ডিং কত ত্বরণ আমি বের করে ফেলেছি। তাহলে এটার জন্য যদি এবার নিউটনের, এটা তো নিউটনের সূত্র নয়, এটা তোমার সেই কাইনেমেটিক্সের ইকুয়েশন লিখেছি। এবার যদি আমি নিউটনের সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমি লিখে দিতে পারি যে প্রথমে ধরে নেবে যে ধরি নির্ণেয় ভর স্মল এম, বস্তুটির ভর হচ্ছে স্মল এম। তাহলে আমি লিখতে পারি টি মাইনাস এমজি দ্যাট ইজ ইকুয়াল টু এম। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম টি ইকুয়াল টু এম জি প্লাস এ। তাহলে আমাকে এম এর মান বার করতে হবে। তাহলে এম ইকুয়াল টু টি বাই জি প্লাস এ, এর মানটা 2 নম্বর সমীকরণ থেকে বসাও, আর টি এর মানটা 1 নম্বর সমীকরণ থেকে বসাও। তাহলে টি এর জায়গায় লিখলাম mg, এটা হয়ে গেল g প্লাস 2h বাই টি স্কয়ার। আচ্ছা, তো ঠিক ক্যালকুলেশন ঠিক আছে, ঠিকঠাক মান বসালাম। পাশে লিখে দেবে যে 1 ও 2 হতে, 1 ও 2 হতে মান বসিয়ে পাই। তাহলে স্মল এম আমি একটু সাজিয়ে নিচ্ছি, জি দিয়ে ভাগ করে দিই। তাহলে তোমার পড়ে থাকছে m বাই, এটা পড়ে থাকছে 1, আর এটা পড়ে থাকছে 2h বাই gt স্কয়ার। দিস ইজ দ্য মাস অফ দ্য পার্টিকেল that can be lifted with the wire। ঠিক আছে?
বেশ, প্রথম অঙ্কটা হয়ে গেল। নেক্সট চলে যাও 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমটা কি বলছে? 2 নম্বর প্রবলেমটা তোমাদের খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলছে, যে আমরা যখন লং জাম্প দিই কি করি, দূর থেকে এসে বালির একটা উঁচু অংশ রাখা থাকে, এরকম একটা বালির ঢিবি করা থাকে এবং একটা বালি রাখা থাকে, এরকম দূর থেকে এসে এখানে জাম্প করি, তাই তো সোজা কথা। তাহলে যখন আমি জাম্প করছি, সাপোজ এই বালিটার এখানে আমি ইউ বেগে আঘাত করলাম, এবার ইউ বেগে আঘাত করার পর যখনই আমি আঘাত করলাম, বালি কিন্তু একটা রেজিস্টিভ ফোর্স দেবে, সেই রেজিস্টিভ ফোর্সের প্রভাবে এর বেগ কমতে থাকবে এবং একটা জায়গা পরে ওর বেগটা শূন্য হবে বা ব্যক্তি স্থির অবস্থায় আসবে। তাহলে ব্যক্তি যখন এভাবে জাম্প দিল, আমি ধরে নিলাম ইউ বেগে বালিকে প্রথম আঘাত করলো। এবার যখন সে এই পর্যন্ত নামলো, সাপোজ বালির ভেতর তো কিছুটা প্রবেশ করে, আমি ধরে নিলাম সে বালির ভেতরে এইচ গভীরতায় প্রবেশ করলো, কিছুটা হলো ভেতরে ঢোকে এবং প্রবেশ করে স্থির অবস্থায় এলো, তাহলে v = 0। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ব্যক্তির কথা ভাবি, ব্যক্তি ইউ বেগে আঘাত করেছে, এইচ দূরত্ব গিয়ে সে স্থির অবস্থায় এসছে, তাহলে সেই অবস্থাটুকু যদি আমি কনসিডার করি, আমি অবশ্যই লিখতে পারি, দেখো যে v² = u² মাইনাস 2gh, সরি 2ah, এখানে তো g এর ব্যাপার নেই, অভিকর্ষজ ত্বরণের ব্যাপার নয়, এটা বালির মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট মন্দন থাকবে, সেই জন্য একটা মাইনাস সাইন এসছে, এইচ গভীরতা গেছে, আচ্ছা ভিটা 0, তাহলে এখান থেকে আমি ওই মন্দনের মানটা বের করে দিতে পারি, u²/2h, আপত্তি নেই নিশ্চয়ই। তাহলে ওই ব্যক্তি যখন বালির মধ্য দিয়ে যাবে, তখন এই পরিমাণ মন্দন ওই ব্যক্তির উপর প্রযুক্ত হবে বা ব্যক্তি এই মন্দনে গতিশীল হবে উইথ আ রিটার্ডেশন স্মলে। এখন এবার তুমি ভাবো যে ব্যক্তি তো গোটা বডিটা নিয়ে বালির ওপর পড়েছে, এখানে স্থির হয়েছে, তাহলে যখন সে স্থির হলো, মানে যখন সে এই পথে এলো, তখন তার উপর এই পরিমাণ বল কাজ করছে অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, তার সঙ্গে সঙ্গে ওর ওজনটাও কিন্তু ভূমির ওপর বা বালির ওপর এসে পড়ছে, তাহলে ওই ব্যক্তি মোট এই পরিমাণ বল ভূমির ওপর প্রয়োগ করছে বা বালির ওপর প্রয়োগ করছে। এবার তুমি নিউটনের থার্ড ল থেকে বলতে পারো যে ব্যক্তি যদি এই পরিমাণ বল ভূমির ওপর প্রয়োগ করে, তাহলে বালি বা ভূমিও নিশ্চয়ই সমপরিমাণ বল ব্যক্তির ওপর প্রয়োগ করবে, তাহলে ব্যক্তির ওপর লব্ধি যেটা বল কাজ করবে, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য ম্যান বা অন দ্য পারসন কত হবে, mg, তার নিজস্ব ওয়েট থাকবে, তার সঙ্গে ওই যে দৌড়ে এসে ঝাঁপ দিল তার জন্য যে বলটা এলো সেটা হচ্ছে ma। এবার মানটা বসিয়ে দাও, তাহলে তোমার পড়ে থাকছে mg প্লাস m u²/2h, তাহলে এখান থেকে আমি করতে পারি m যদি কমন নিয়ে নিই g প্লাস u²/2h, তাহলে এই পরিমাণ বল ওই ব্যক্তির ওপর প্রযুক্ত হবে যখন ব্যক্তিটা ওই বালির ওপর এসে জাম্প করবে। প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে যে বালির ওপর জাম্প করলে কোনো আঘাত লাগে না, কিন্তু যদি সিমেন্ট ফ্লোরের উপর এসে ঝাঁপ দিই তাহলে কিন্তু আমার গায়ের ওপর আঘাত লাগে। প্রশ্ন হচ্ছে কেন, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে আপাতত আমি যে আলোচনাটা করলাম যে এক ব্যক্তি যদি দূর থেকে এসে ঝাঁপ দেয় বালিতে, তাহলে সেক্ষেত্রে তার উপর এই পরিমাণ বল প্রযুক্ত হবে। দেখে নাও, m হচ্ছে ব্যক্তির ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, u যে বেগে বালিটাকে আঘাত করেছিল প্রথম, আর h হচ্ছে দ্য ডিসটেন্স থ্রু হুইচ হি হ্যাজ ডিপড ইনটু দ্য স্যান্ড, কতটা গভীরতা সে বালির ভেতরে গেছে। বেশ, এবার ভাবো যদি এটা সিমেন্ট ফ্লোর হতো তাহলে কি চেঞ্জ আসতো। যদি সিমেন্ট ফ্লোর হতো কি হতো, সিমেন্ট ফ্লোর হলে ব্যক্তি কিন্তু ভেতর দিকে আর ঢুকতো না, ব্যক্তি ভেতরে প্রবেশ করতো না, যেখানে পৌঁছেছে। এটা যদি সিমেন্ট ফ্লোর হয়, যেখানে ধাক্কা মারলো ইউ বেগে ওইখানেই সে থেমে গেল। তাহলে আমি বলতে পারি যখন সে সিমেন্ট ফ্লোরের উপর পড়বে তখন h টেন্ডস টু 0, মানে ব্যক্তি আর ভেতরে কিছু পরিমাণ ঢুকবে না। তাহলে h যদি 0 হয় তাহলে u²/2h, এই টার্মটাকে আমি ইনফিনিটি বলতে পারি, সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। এবার এই টার্মটা যদি ইনফিনিটি হয় আমি অবশ্যই বলতে পারি f ইকুয়াল টু ইনফিনিটি। f ইকুয়াল টু ইনফিনিটি মানে কি, ব্যক্তি যখন দূর থেকে এসে বা যেভাবেই হোক যদি সিমেন্টাল ফ্লোরের উপর জাম্প করে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তির উপর যে লব্ধি বল কাজ করবে, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য ম্যান
if he jumps on a cement floor or a hard floor equal to infinity. Infinity means very high. সুতরাং তার উপর একটা উচ্চ মানের বল কাজ করবে। যেহেতু উচ্চ মানের বল কাজ করবে, সুতরাং আমি বলতে পারি তার উপর আঘাতটা অনেক বেশি হবে। কিন্তু এখানে এই বলটা কিন্তু উচ্চ মানের হচ্ছে না, একটা নির্দিষ্ট পরিমাণ বল যেটা আমরা সহ্য করতে পারি বা আমার সেরকম চোট লাগে না। কিন্তু এখানে যখন আমি করছি, যেহেতু এইচ এর মানটা 0, অলমোস্ট 0, আমি টেন্ডস টু 0 বললাম, তাহলে এফ এর মানটা অলমোস্ট ইনফিনিটি। অতি উচ্চ মানের বল ব্যক্তি অনুভব করবে, সেই অতি উচ্চ মানের বলের প্রভাবে তার কিন্তু পায়ে, হাতে বা সমগ্র শরীরেই কিন্তু চোট লাগার সম্ভাবনা থাকে, এমনকি হাত পা ভেঙেও যেতে পারে। ঠিক আছে, দুটো প্রবলেম হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর প্রবলেমে চলে যাব। 3 নম্বর প্রবলেমটা খুব সহজ একটা প্রবলেম। বলছে আমার কাছে দুটো বস্তু আছে, টু অবজেক্টস অফ সেম ভলিউম। আমি ধরে নিলাম দুটো বস্তু আছে যাদের ভলিউম সেম এবং তারা ভূমি থেকে একই উচ্চতায় রাখা আছে। লেট দে আর অ্যাট এ হাইট স্মল h ফ্রম দ্য গ্রাউন্ড। আচ্ছা, দুটোর ভলিউম সেম হতে পারে, কিন্তু বলছে দুটোর মাস আলাদা। লেট m1 and m2 and let m1 is greater than m2. Now they are released. এটাকেও ছেড়ে দেওয়া হলো, এটাকেও ছেড়ে দেওয়া হলো, একদম সেম সময়ে with u equal to 0. প্রশ্ন দিয়েছে which one of them will reach the ground earlier. মানে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে, নাকি দুটো একসঙ্গেই পৌঁছাবে? দুটো একসঙ্গে পৌঁছাবে না, অসম্ভব ব্যাপার। আচ্ছা, প্রোভাইডেড, এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে বায়ুর একটা ঊর্ধ্বমুখী বাধা আছে, সেটা দুটোর ক্ষেত্রেই সেম। মানে এটার ক্ষেত্রে যদি আর বলি, তাহলে এটার ক্ষেত্রেও আর। কিভাবে জিনিসটাকে আমি সলভ করব? তো দেখো, আমি জেনারেলি যদি ভাবি, এখানে কোনো একটা বস্তু আছে, সাপোজ মাস m, তাহলে এর উপর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে ওয়েট, এটা নতুন কিছু নয়। আর একটা বায়ুর বাধাজনিত বল কাজ করছে, সেটা হচ্ছে r। এবং এই দুটো বলের প্রভাবে বস্তুটা এ ত্বরণে এসে পড়ছে। তুমি দুটো ছবি আঁকবে না, এই ছবিটা শুধুমাত্র আঁকবে, তাহলেই তোমার কাজ হবে। ঠিক আছে, m ভরের একটা বস্তু, এটা মনে করো গ্রাউন্ড, আমি ধরে নিলাম এই উচ্চতা জুড়ে পড়ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? আচ্ছা, কি লিখতে পারি নিউটনের সূত্র থেকে তুমি তো বুঝতে পারছো। তার আগে আমি একটু ভেবে নিই যে এখানে যদি আমি h ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার এই ফর্মুলাটা বসাই, ইউটা 0, তাহলে দেখো পড়ে থাকছে t ইকুয়াল টু 2h/a। আশা করছি ঠিক করলাম, 2h/a। এবার এইচটা দুটো বস্তুই সমান উচ্চতা থেকে ফেলা হয়েছে, তাহলে h কনস্ট্যান্ট, তাহলে আমার পড়ে থাকছে t প্রপোর্শনাল টু 1/√. তার মানে কি, যে বস্তুর ত্বরণ বেশি, যে বস্তুর ত্বরণ বেশি তার ক্ষেত্রে সময় কম লাগবে, আর যে বস্তুর ত্বরণ কম তার সময় বেশি লাগবে, এক্সপেক্টেড। তাহলে আমাকে বের করতে হবে কার ক্ষেত্রে ত্বরণের মানটা বেশি, বা ত্বরণের মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা সোজা কথায় ভরের উপর কিভাবে নির্ভর করে। আচ্ছা, এবার নিউটনের সূত্র লাগাই। আমি লিখতে পারি এক্ষেত্রে mg মাইনাস r ইকুয়াল টু m। তাহলে পড়ে থাকছে a ইকুয়াল টু mg মাইনাস r ডিভাইডেড বাই m। তাহলে পড়ে থাকছে g মাইনাস r বাই m। তার মানে বস্তুর ত্বরণ হয়ে যাচ্ছে, যে কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান হয়ে যাচ্ছে g মাইনাস r বাই m। অবশ্যই প্রথম বস্তুর জন্য g মাইনাস r বাই m1, আর দ্বিতীয় বস্তুর জন্য g মাইনাস r বাই m2। কোনটা বেশি? যেহেতু m যদি বেশি হয়, আমি এভাবে সিদ্ধান্ত করছি, যদি m বেশি হয় তাহলে r বাই mটা কমে যাবে। একটা ভগ্নাংশের যদি হর বেশি হয়ে যায়, তাহলে ভগ্নাংশটা কমে যায়, তাহলে r বাই m কমে যাবে। এবার r বাই m যদি কমে যায়, দেখো এর মান বেশি হয়ে যাবে। তাহলে m এর সঙ্গে এর সম্পর্ক কি? m যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে, m যত কম হবে ত্বরণ তত কম হবে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? ত্বরণ বেশি হবে যার ভর বেশি। ত্বরণ বেশি হলে কি হবে? ত্বরণ বেশি হলে সময় কম লাগবে। তাহলে কার সময় কম লাগবে? যার ভর বেশি তার সময় কম লাগবে। কারণ আমার বলতে হবে যে ভারী বস্তুটির ত্বরণ বেশি, সুতরাং ভারী বস্তুর ক্ষেত্রে ভূমিতে পৌঁছাতে কম সময় লাগবে।
বোঝা গেছে? এই ছবিটা আঁকার দরকার নেই, এটা শুধুমাত্র তোমার বোঝার জন্য, পরীক্ষায় শুধুমাত্র এই ছবিটা আঁকলেই হবে। ঠিক আছে? তাহলে কি বললাম, আবার বলছি, যদি এই উচ্চতা থেকে ফেলা হয় স্থির অবস্থা থেকে, তাহলে এইচ ইকুয়াল টু এই সমীকরণ থেকে আমি পাচ্ছি যে সময়ের মান, যে সময় লাগবে সেটা ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সোজা কথায় যার ত্বরণ বেশি তার ক্ষেত্রে কম সময় লাগবে, যার ত্বরণ কম তার ক্ষেত্রে বেশি সময় লাগবে। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ত্বরণ, বস্তুর ত্বরণটা কার ক্ষেত্রে বেশি, তাই না? তো ত্বরণ খুঁজতে গিয়ে আমি নিউটনের সমীকরণ লাগালাম। নিউটনের সমীকরণ থেকে দেখলাম যে দুটো বল কাজ করছে, একটা এমজি নিচের দিকে, একটা বায়ু বাধাজনিত বল, এবং বস্তুটা গতিশীল নিচের দিকে। তাহলে আমি বলতে পারি mg মাইনাস আর ইকুয়াল টু ma। সেখান থেকে আমি এর মান বের করতে গিয়ে দেখলাম যে m এর সঙ্গে নির্ভর করে, এবং আমি কি দেখলাম, m যত বেশি হবে r বাই m এই রাশিটা কমে যাবে, এবং r বাই m যদি কমে যায় তাহলে a এর মান বেড়ে যাবে। তাহলে যার ভর বেশি তার ত্বরণ বেশি, আবার যার ত্বরণ বেশি তার টি কম। তাহলে ঘুরিয়ে বলতে পারি যার ভর বেশি তার সময় কম লাগবে। সুতরাং যে বস্তুটির ভর বেশি হবে সেই বস্তুটি বেশি দ্রুত ভূমিতে পৌঁছাবে। এখানে কিছু বলে দেওয়া নেই, সুতরাং তোমার কনক্লুশন এইভাবেই হবে, দ্য হেভিয়ার অবজেক্ট উইল রিচ টু দ্য গ্রাউন্ড আর্লিয়ার। অর্থাৎ যে বস্তুর ভর বেশি সেই বস্তুটি দ্রুত ভূমিতে এসে পৌঁছাবে।